রাজকুমার নীলাকান্ত, আমি তোমার বন্ধু। তোমার অপেক্ষাতেই আমি এতকাল ছিলাম। রাজকুমার? তুমি আমাকে রাজকুমার কেন বলছো? আমি তো কামার নির্মলের পুত্র। বোন নীলিমা, বোন নীলিমা, আমি তোমার ভাই নীলাকান্ত, তোমাকে বাঁচাতে এসেছি। ভাই, তুমি এখানে কেন এসেছো? এই কটকটি জানতে পারলে তোমার অবস্থাও আমার মতো হবে। তুমি এখান থেকে চলে যাও। আমি যে এখন ফুলের দাসী। ওরে তুচ্ছ বালক, তোর এত সাহস! রাক্ষসী কটকটিকে পতন করতে চাস? দাঁড়া, এবার তোর পতন আমার হাতে। শীতলপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে বাস করত এক দরিদ্র কামার। তার নাম নির্মল। তার দিন কাটত আগুনের লাল শিখার সামনে বসে। সারাদিন লোহা পিটিয়ে দা কুড়াল আর লাঙলের ফলা বানাতো। গ্রামের মানুষের ভাঙা যন্ত্র ঠিক করেই দিনমজুরি করে কোনো মতে পেট চালাতো নির্মল। নির্মলের নিজের বলতে কেউই ছিল না। বাঁশঝাড়ের পাশে ছোট্ট ভাঙা কুঁড়ে ঘরে সে একাই থাকতো। একদিন দুপুরে কাজ করতে করতে তার পুরনো হাতুড়ির কাঠের হাতলটি ফেটে যায়। নতুন হাতল ছাড়া কাজ আর চলবে না। আজকের দিনটাই যেন কেমন। হাতুড়িটা এভাবে মাঝপথে ভেঙে গেল। এখন রাতের আগে যদি একটা ভালো কাঠ না পাই, কাল উপোস করতে হবে। বিকেলের শেষে সে গ্রাম পেরিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা দিল শক্ত কাঠের খোঁজে। নির্মল বনে অনেক খোঁজে, কিন্তু মনের মতো শক্ত কোনো কাঠ খুঁজে পায় না। এদিকে বেলা ডুবতে শুরু করেছে। হঠাৎ সেই ঘন জঙ্গলের গভীরতা ভেদ করে সে একটি শিশুর করুণ কান্নার আওয়াজ শুনতে পেল। এ কি, এমন নির্জন ঘন বনে শিশুর কান্না! নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। দেখি তো, আওয়াজটা মনে হচ্ছে ওই দিক থেকেই আসছে। নির্মল কান্নার আওয়াজ অনুসরণ করে ভয়ে ভয়ে এগিয়ে গেল। সেখানে পৌঁছে সে দেখে একটি বিশাল বটগাছের নিচে একটি ছোট্ট শিশু কাঁদছে, আর শিশুটির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দর সাদা পক্ষীরাজ ঘোড়া। নির্মলকে দেখেই পক্ষীরাজ সঙ্গে সঙ্গে ডানা ঝাপটে সেখান থেকে উড়ে গেল। মনে হলো যেন পক্ষীরাজ বুঝতে পেরেছে যে এই বাচ্চাটিকে সে এখন নিরাপদে রাখতে পেরেছে। এ কি দেখছি, এত ছোট শিশু, কিন্তু এখানে একা কেন? আর ওই পক্ষীরাজ ঘোড়াটি বা কে ছিল? নির্মল বাচ্চাটিকে তার কোলে তুলে নেয়। শিশুটি দেখতে ছিল খুব মায়াবী এবং অসাধারণ। তার চোখ দুটো ছিল গভীর নীল রঙের। শিশুটির গলায় একটি হীরের মালা ছিল। সেই মালাটি দেখেই নির্মল বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘরের শিশু নয়।
এ তো রাজার ছেলে বলে মনে হচ্ছে, কিন্তু এর ভাগ্য এমন কেন? শিশুটিকে এভাবে ফেলে গেল কে? বাচ্চাটিকে কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিও শান্ত হয়ে গেল এবং তার কান্না থামিয়ে দিল। উড়ন্ত ঘোড়াটিও আর সেখানে ফিরে এলো না। তাই নির্মল সেই শিশুটিকে নিজের ভাঙা কুঁড়ে ঘরে নিয়ে এলো। তার কোনো ছেলে মেয়ে ছিল না বলে নির্মল সেই বাচ্চাটিকে খুব যত্ন সহকারে লালন পালন করতে শুরু করলো। আর শিশুটির চোখের রং দেখে তার নাম দিল নীলাকান্ত। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। 15 বছর পেরিয়ে নীলাকান্ত এখন এক সুদর্শন বলিষ্ঠ যুবক। সে দেখতে আরো সুন্দর, আরো অপরূপ হয়েছে। সেও এখন তার বাবার সঙ্গে হাতুড়ি পিটিয়ে, লোহা পিটিয়ে বাবাকে সাহায্য করে। বাবা, এবার এই কাজটা শেষ করি, তারপর একটু জঙ্গল থেকে কাঠ নিয়ে আসব। কাল কাজের জন্য এগুলো তো লাগবে। যাও বাবা, তবে বেশি গভীরে যেও না। কাঠ পেয়ে গেলে সাবধানে বাড়ি চলে এসো। একদিন নীলাকান্ত তার বাবাকে সাহায্য করার জন্য গভীর বনে একাই কাঠ কাটতে বেরিয়ে যায়। কাঠ কেটে বাড়ি নিয়ে আসার সময় সেই গভীর বনে তার সাথে দেখা হয় সেই সাদা পক্ষীরাজ ঘোড়ার। সেই পক্ষীরাজ ঘোড়া সবই জানত। সে শুধু অপেক্ষায় ছিল রাজকুমার নীলাকান্ত বড় হবার। এ কি, তুমি তো সেই ঘোড়া ছোটবেলায় বাবার মুখে বলতে শুনেছি। রাজকুমার নীলাকান্ত, আমি তোমার বন্ধু। তোমার অপেক্ষাতেই আমি এতকাল ছিলাম। রাজকুমার? তুমি আমাকে রাজকুমার কেন বলছো? আমি তো কামার নির্মলের পুত্র। বৎস, তুমি কামার পুত্র নও, তুমি রাজপুত্র। তোমার পরিচয় জানার সময় যে চলে এসেছে। এরপর পক্ষীরাজ নীলাকান্তকে অতীতের সব ঘটনা খুলে বলল। আজ থেকে 15 বছর আগে ভয়ঙ্কর রাক্ষসী কটকটি তোমার রাজ্য দখল করে নেয়। তোমার বাবা রাজা ধনঞ্জয় এবং তোমার বোন নীলিমাকে সেই রাক্ষসী বন্দি করে। তোমাকে বাঁচানোর জন্যই আমি এই কুঁড়ে ঘরের কাছে তোমায় রেখে গিয়েছিলাম। এ কি বলছো তুমি? আমার বাবা আর বোন বিপদে? তাহলে তো আমার একদম দেরি করা উচিত হবে না। এসো রাজকুমার, প্রথমে আমরা তোমার বাবা নির্মলের কাছে ফিরে যাই। তাকেও তো এসব জানাতে হবে। পক্ষীরাজ নীলাকান্তকে সঙ্গে নিয়ে দ্রুত নির্মলের কুঠিরে ফিরে গেল। নির্মল পক্ষীরাজকে দেখেই বুঝতে পারলেন এই সেই পক্ষীরাজ যার সাথে শিশুটিকে সেদিন তিনি গভীর বনে পেয়েছিলেন। আমি জানতাম এই ছেলে আমার নয়। এ কোনো সাধারণ ছেলে হতেই পারে না।
নির্মল, আজ আমি তোমার কাছে ঋণী। তুমি রাজকুমারকে রক্ষা করেছো, কিন্তু এখন নীলাকান্তকে তার রাজ্যে যেতেই হবে। তার রাজ্যের যে বড় বিপদ। কি বিপদ পক্ষীরাজ? আমার নীলাকান্তের কোনো ক্ষতি হবে না তো? রাক্ষসী কটকটি তোমার পালিত পুত্র নীলাকান্তের বাবা ও তার বোন নীলিমাকে ভয়ঙ্কর ভাবে আটকে রেখেছে। রাজকুমার নীলাকান্ত, তুমি একমাত্র পারবে তোমার বাবা ও তোমার বোনকে সেই রাক্ষসীর হাত থেকে বাঁচাতে। আর দেরি নয়, আমি আজই যাত্রা শুরু করব। বাবা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হই। যাও বাবা, তোমার পথে জয় হোক। এই নাও, এই দাটা আমি সবচেয়ে ভালো ইস্পাত দিয়ে তৈরি করেছি। এটা তোমার নিশ্চয়ই কাজে আসবে। নীলাকান্ত পক্ষীরাজের পিঠে চেপে বেরিয়ে পড়ল তার বাবা ও বোনকে বাঁচানোর উদ্দেশ্যে। প্রথমে পক্ষীরাজ নীলাকান্তকে নিয়ে গেল বরফের গুহার উপত্যকার দিকে। সেখানে রাক্ষসী কটকটি নীলাকান্তের বোনকে লুকিয়ে রেখেছে। রাজকুমার নীলাকান্ত, এই সেই বরফের গুহা যার মধ্যে রাক্ষসী কটকটি তোমার বোনকে লুকিয়ে রেখেছে। এরপর তারা দুজন গুহার ভেতরে প্রবেশ করে। অনেক খোঁজাখুঁজির পর তারা তাদের বোনকে খুঁজে পায়। রাজকুমার, এই যে সাদা ফুলটি দেখছো, যার নাম চম্পাকান্ত, তারই পাপড়ির মধ্যে কটকটি তোমার বোনকে বন্দি করে রেখেছে। এত সুন্দর ফুল, আর এর মধ্যেই আমার বোন বন্দি। কিন্তু আমি তাকে উদ্ধার কিভাবে করব? এটা তো তোমাকেই বের করতে হবে রাজকুমার। যদি এক মুহূর্তের জন্য ভুল করো, তবে তোমার বোন চিরতরে সেই ফুলের অংশ হয়ে যাবে। খুব সাবধানে ফুলের পাপড়ির বাঁধন ছিঁড়তে হবে। এরপর নীলাকান্ত ফুলের দিকে এগিয়ে গেল। সেখানে যেতেই সেই সাদা ফুলটি তার চোখ মেলল। বোন নীলিমা, বোন নীলিমা, আমি তোমার ভাই নীলাকান্ত, তোমাকে বাঁচাতে এসেছি। ভাই, তুমি এখানে কেন এসেছো? এই কটকটি জানতে পারলে তোমার অবস্থাও আমার মতো হবে। তুমি এখান থেকে চলে যাও। আমি যে এখন ফুলের দাসী। ভয় পেও না, আমি তোমাকে মুক্ত করবই। এরপর নীলাকান্ত নির্মলের তৈরি সেই ধারালো দাটি বের করলো। অত্যন্ত মনোযোগের সাথে সে এমন ভাবে আঘাত করার সাথে সাথেই এক ঝলক তীব্র আলো চারপাশ আলোকিত করে দিল। ফুলের বাঁধন ছিন্ন হতে রাজকন্যা নীলিমা আবার মানুষ রূপে ফিরে এলো। আমি আবার মুক্ত হতে পেরেছি। ভাই, তুমি আমাকে বাঁচালে। পক্ষীরাজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নীলিমা, তুমি এখন নিরাপদ, কিন্তু আর দেরি করা যাবে না। আমাদের বাবাকে খুঁজে বের করতেই হবে। বোনকে বাঁচানোর পর তারা তিনজন বরফের গুহার বাইরে বেরিয়ে এলো। এবার নতুন সমস্যা। পক্ষীরাজ তার বাবাকে
রাক্ষসী কোথায় আটকে রেখেছে তা জানতো না। এখন তাহলে কি হবে? রাক্ষসী যেখানেই বাবাকে লুকিয়ে রাখুক না কেন, আমাদের তো তাকে খুঁজে বের করতেই হবে। দাঁড়াও নীলাকান্ত, আমি হয়তো পথ খুঁজে দিতে পারি। আমার মনে আছে বাবা আমাকে যে হিরেটি দিয়েছিল সেটি শুধু সৌন্দর্য দেখানোর জন্য নয়, সেটির একটি গুণও আছে। হিরে? তার আবার কি গুণ আছে? বাবা বলেছিল যদি কখনো খুব বিপদে পড়ো, যখন চারপাশের পথ অন্ধকার মনে হবে, তখন এই হিরে পথ দেখাবে। নীলিমা এরপর হিরেটি বের করলো। সঙ্গে সঙ্গে হিরেটি থেকে তীব্র সোনালি আলো ঠিকরে বের হলো এবং সেই আলো বরফের গুহার বাদিকে নির্দেশ করলো। ওই পথ ধরেই চলো রাজকুমার, ওই হিরে কখনোই মিথ্যা পথ দেখাবে না। নীলিমা, এখন তুমি রাজ্যে ফিরে যাও। আমি আর পক্ষীরাজ ঘোড়া সেই নির্দেশ মতো পথে যাব, আর রাক্ষসী কটকটির হাত থেকে বাবাকে বাঁচিয়ে তবেই ফিরে আসব। নীলিমাকে বরফের গুহার সামনে রেখে পক্ষীরাজকে নিয়ে নীলাকান্ত বেরিয়ে পড়ল তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে। হীরের পথ অনুসরণ করে তারা দুজন কটকটির রাজ্যের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর তারা সেই কটকটি রাজ্যের কাছে পৌঁছলো। জায়গাটি ছিল এক পরিত্যক্ত সমাধিস্থলের পাশে। হীরের আলো মাটির নিচে পথ নির্দেশ করলো। রাজকুমার নীলাকান্ত, আমার মনে হচ্ছে এইটাই কটকটির রাজ্য। চলো গুহার ভেতরে প্রবেশ করি। নীলাকান্ত ও পক্ষীরাজ পাতালে প্রবেশ করলো। সেখানে ছিল কটকটির গোপন কারাকক্ষ, যা অন্ধকূপ কুঠুরি নামে পরিচিত। তারা দেখতে পেল রাজা ধনঞ্জয়কে একটি লোহার শেকলে বেঁধে রাখা হয়েছে। ঠিক সেই সময় তাদের সামনে এসে দাঁড়ালো ভয়ঙ্কর রাক্ষসী কটকটি। এত সাহস আমার সাম্রাজ্যে ঢুকে তোমরা আমার বন্দি নিয়ে যেতে চাও? আর তুমি কামার পুত্র, তোমার এত বড় স্পর্ধা! আমি কামার পুত্র নই, আমি রাজা ধনঞ্জয়ের পুত্র, রাজকুমার নীলাকান্ত। আজ তোমার পতন নিশ্চিত কটকটি। মূর্খ বালক, আমার শক্তি তুমি জানো না। আমার এক ফুৎকারে তুমি ছাই হয়ে যাবে। সতর্ক রাজকুমার, এই কটকটি কিন্তু ভীষণ চালাক, সাবধানে। তোমার শক্তি চিরস্থায়ী নয় রাক্ষসী কটকটি। আমি জানি তোমার শক্তির পতন কোথায়। ওরে তুচ্ছ বালক, তোর এত সাহস! রাক্ষসী কটকটিকে পতন করতে চাস? দাঁড়া, এবার তোর পতন আমার হাতে। নীলাকান্ত লক্ষ্য করল কটকটির গলায় একটি সাদা রঙের কঙ্কালের লকেট ঝুলে আছে। লকেটটি তার শক্তির উৎস।
এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। রাক্ষসী কটকটি তার মায়া শক্তি দিয়ে নীলাকান্তকে আক্রমণ করতে শুরু করলো। সে সময় নীলাকান্ত তার হাতের দাটি ছুঁড়ে দিল রাক্ষসী কটকটির গলার দিকে। লকেটটি মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। লকেটটি ভাঙতেই রাক্ষসী কটকটি এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। ওরে, আমার লকেট ভেঙে ফেললো, আমার শক্তি তুচ্ছ হয়ে গেল, এবার যে আমিও হারিয়ে যাচ্ছি। তারপর রাক্ষসী কটকটির শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো এবং মুহূর্তেই সে মিলিয়ে গেল। আমরা জিততে পেরেছি পক্ষীরাজ, আমরা জিততে পেরেছি। আমরা ওই রাক্ষসী কটকটিকে পরাজিত করতে পেরেছি। হ্যাঁ রাজকুমার, তুমি সত্যি জয়ী হয়েছো। তোমার মতো রাজকুমার যার যার ঘরে থাকবে সেই রাজ্যের কখনো ক্ষতি হবে না। সঙ্গে সঙ্গে তারা রাজাকে বাঁধন মুক্ত করল। রাজা ধনঞ্জয় এত বছর পর তার পুত্রকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার পুত্র, আমার সাহসী নীলাকান্ত, তুমি আজ আমাকে নতুন জীবন দিলে। কিন্তু আমার মেয়ে নীলিমা কোথায়? সে কোথায় আছে এখন? তাকেও তো রাক্ষসী কটকটি বন্দি করে রেখেছিল। হ্যাঁ বাবা, আমি আমার বোন নীলিমাকে আগেই মুক্ত করে রেখেছি। বোন মনে হয় এতক্ষণে রাজ্যে পৌঁছেও গেছে। রাজা ধনঞ্জয় তার পুত্র ও পক্ষীরাজকে সঙ্গে নিয়ে রাজধানীতে ফিরে গেলেন। রাজা সমস্ত রাজ্যের সামনে নির্মলকে ডেকে পাঠালেন। প্রিয় প্রজাগণ, এই আমার পুত্র নীলাকান্ত, যে তার সাহসের দ্বারা এই রাজ্যকে রাক্ষসী কটকটির হাত থেকে রক্ষা করেছে। আর এই নির্মল, যিনি আমার পুত্রকে নিজের সন্তানের মতোই বড় করেছেন। আজ থেকে আমার পুত্র নীলাকান্তকে এই রাজ্যের যুবরাজ ঘোষণা করলাম। আর নির্মল, তুমি আজ থেকে রাজ্যের প্রধান উপদেষ্টা এবং সম্মানিত মন্ত্রী। তুমি আমাদের পরিবারেরই অংশ। এরপর রাজা ধনঞ্জয় তার রাজত্ব নীলাকান্তের হাতে তুলে দিলেন। সাহসী রাজকুমার নীলাকান্ত তার বোন নীলিমা এবং তার পালক পিতা নির্মল সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। সেই রাজ্যে আর কখনো কোনো অমঙ্গল আসতে পারেনি। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে চট্টগ্রাম থেকে সুমি আক্তার, অচিন্তনগর বিরাট বাজার থেকে অনুষ্কা হাজরা ও শঙ্কর হাজরা, ময়মনসিংহ থেকে শুভ, দুবাই থেকে সোহাগ, সালোম চট্টগ্রাম থেকে, জলপাইগুড়ি থেকে রীতা ও রিঙ্কি। আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়।